চড়িদা গ্রামকে অনেকে মুখোশ গ্রামও বলে থাকেন। পুরুলিয়ার মুখোশ গ্রামে আমরা এবার যাচ্ছি। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার বিখ্যাত চড়িদা গ্রামে। সেই গ্রামের প্রায় সকলেই মুখোশ বানানোর কাজে নিযুক্ত। এক ভদ্রলোক দেখিয়ে দিলেন কিভাবে করে এই মুখোশ বানানো হয়। যদিও অনেকটাই কঠিন পদ্ধতি, সবটুকু মনে রাখা একেবারেই সম্ভব নয়। যাই হোক, আমরা সম্পূর্ণ গ্রামটি প্রায় ঘুরে দেখলাম। অনেকগুলো বাড়িতেই দোকানের মতো জায়গা রয়েছে, সেখানে তারা মুখোশ বানিয়ে বিক্রি করেন। আর এইটি হলো সেই গ্রামেরই একটি মিউজিয়াম। ছৌ নৃত্যে ব্যবহৃত পুরনো কিছু মুখোশ এই সংগ্রহালয়ে সংরক্ষিত আছে। এরপর যেহেতু 2টো বেজে গেছে, তাই প্রত্যেকেরই খিদে পেয়েছে, কিন্তু পুরুলিয়া শহরের মধ্যে সেরকম পছন্দ মতো খাবারের জায়গা পাওয়া যাচ্ছে না। তাই অনেকটা দূর এগিয়ে এসে একটা জায়গা খুঁজে বার করলাম, যেখানে আমরা মোটামুটি ভালো খাবার পেলাম। আপনাদের খাবার কেমন লাগলো নুপুরদি? ও রিপোর্ট দেবেন, আচ্ছা। আপনাদের কেমন লাগলো? আপনাদের কেমন লাগছে? খারাপ না, মোটামুটি। শুয়েছেন? আপনাদের অভিজ্ঞতা কেমন? খুব ভালো। খাওয়া সম্পর্কে একটু বলুন, রিভিউ। খুব ভালো খেলাম, একটু চালটা মোটা, তাহলেও আমরা খুব ভালোই খেয়েছি। এই ছোট ছোট কিছু মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা যাব মুরগুমা ড্যাম। রাস্তায় পড়বে লাহেরিয়া ড্যাম। এই হলো লাহেরিয়া ড্যাম। পুরুলিয়াতে এরকম অনেকগুলো ড্যাম রয়েছে। জলাধার, বর্ষার জলকে ধরে রেখে বিভিন্ন সেচ প্রকল্পে ব্যবহার করা হয়। এই ড্যামটির নাম লাহেরিয়া ড্যাম। ঠিক তার উল্টো দিকেই বাউন্ডারি করা রয়েছে, সেটা হলো লোয়ার ড্যাম। এখন দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। খুবই সুন্দর দেখতে জায়গাটি। এবং সবশেষে আমাদের বুলুদা আপার ড্যামের মাঝখান দিয়ে আমাদেরকে নিয়ে গেলেন, যাতে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লাহেরিয়া ড্যাম, সবকটা ড্যাম যাতে আমরা দেখতে পারি। বিশেষ করে যারা আগে দেখেনি পুরুলিয়ার এই ড্যামগুলো, তাদের জন্য এই রাস্তা ধরেই বুলুদা আমাদের নিয়ে এগিয়ে চললেন মুরগুমা ড্যামের দিকে। বুলুদা আমাদের দীর্ঘদিনের যাত্রা সঙ্গী। তারই গাড়িতে আমরা সচরাচর এদিক ওদিক যাই, তাই তিনি আমাদের সবসময় অভিভাবকের মতো নিয়ে চলেন। আমরা পৌঁছে যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে। তবে রাস্তাটা নেহাত কম নয়। অনেক এদিক ওদিক জিজ্ঞাসা করে, আবার কিছুটা গুগল লোকেশনের উপর নির্ভর করে এগিয়ে চললাম আমরা মুরগুমা ড্যামের দিকে। একেবারে শেষের কয়েক কিলোমিটার রাস্তা ঘন জঙ্গলে ঘেরা। রাস্তার দুধারে শুধু ঘন জঙ্গল, কোনো জনবসতি নেই। মুরগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্ট। এই রিসর্টে একবার এসে থাকতেই হবে। ঘন জঙ্গলের মাঝে শুধু রয়েছে এই রিসর্টটি, তাই এখানে একবার থাকার ইচ্ছা রইল। একটু পরে এগিয়ে গিয়ে আমরা পেলাম উকামবুরু ভিউ পয়েন্ট। মুরগুমা ড্যামের উকামবুরু ভিউ পয়েন্টে আমরা নামলাম। এখান থেকে আসলে সূর্যাস্ত দেখা হয়। দেখুন অস্তগামী সূর্যকে কি অপূর্ব দেখাচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে, অনবদ্য। আমি নিজে বহুবার পুরুলিয়া ঘুরেছি, বিভিন্ন জায়গায়, পুরুলিয়ার বরন্তি, তারপর আরও অন্যান্য জায়গায় থেকেওছি। কিন্তু এই যে ড্যামটি, মুরগুমা ড্যাম এবং উকামবুরু সানসেট পয়েন্ট, এক কথায় অসাধারণ। যতগুলো ড্যাম পুরুলিয়াতে রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে আমার মনে হয়েছে। অস্তমিত সূর্যকে দেখে এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম এবার
মুরুগুমা ড্যামের ওপর দিয়ে। এই হলো মুরুগুমা ড্যাম। সম্পূর্ণ ড্যামটির ধার ঘেঁষে যে রাস্তাটি আছে সেটি দিয়েই আমরা আবার এগিয়ে চলবো আমাদের ফুটিয়ারি রিসর্টের দিকে, যেখানে আমরা আজকেও রাত্রিবাস করব। তবে যারা এখানে আসবেন, মুরুগুমার আশেপাশেও অনেক থাকার জায়গা রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। যাই হোক, অস্তমিত সূর্যের সামান্য আলোতে মুরুগুমা ড্যামের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তবে মুরুগুমা ড্যাম থেকে ফুটিয়ারির দূরত্ব প্রায় 75 কিলোমিটার মতো। মোটামুটি সন্ধে 7টা নাগাদ আমরা আমাদের ফুটিয়ারি রিট্রিট রিসর্টে পৌঁছে গিয়েছিলাম এবং সেই রাতের যে আনন্দ ঘন মুহূর্ত, সেই মুহূর্তগুলোর সেভাবে কোনো ভিডিও ফটো রাখা হয়নি। তবে সেই মুহূর্তগুলো চিরজীবন আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে। আমরা যে কজন সেখানে উপস্থিত ছিলাম, সেই অনুভূতিটা বোধহয় উপস্থিত সকলেরই দীর্ঘদিন মনে থাকবে। যাই হোক, পরের দিন সকালবেলা আমাদের বাড়ি ফিরবার পালা। তাই খুব ভোরে উঠে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম ফুটিয়ারি রিট্রিট রিসর্টের আশপাশটা ঘুরে দেখব বলে। পাশেই রয়েছে ধান ক্ষেত, আর সরু পিচের রাস্তার দুধারে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি, কখনো শিউলি গাছ, কখনো নাম না জানা কোনো ফুলের গাছ। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিশেষ কিছু ভিডিও বা ফটো তুলে রাখবো না, সেটা তো আর হয় না। তাই প্রাণ ভরে সকলে মিলে বেশ কিছু ফটো এবং ভিডিও তোলা হলো। তারপর নিজেদের রিসর্টে এসে স্নান করে তৈরি হয়ে গেলাম। খুব মজা করে আমরা ঘুরলাম, দারুণ আনন্দ হলো, দারুণ আনন্দ করে এখন ব্রেকফাস্ট খেয়ে নিলাম। এখন আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আসতে বছর আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তার আগে শেষবারের মতো একবার ফুটিয়ারি রিট্রিট থেকেই ফুটিয়ারি ড্যামটাকে প্রাণ ভরে দেখে নিলাম। যারা বেশি দৌড়াদৌড়ি করতে পারেন না বা অনেক বেশি ট্রাভেল করতে পারেন না, তারা শুধুমাত্র এই রিসর্টে বসে ফুটিয়ারি ড্যামটাকে দেখেই তাদের সুন্দর সময় কাটাতে পারবেন। একবার হলেও অবশ্যই আসুন এই ফুটিয়ারি ড্যামের কাছে। ফুটিয়ারি রিট্রিট ছাড়াও আরো অনেক রিসর্ট নতুন করে এখানে তৈরি হচ্ছে। চলে যাচ্ছি ফুটিয়ারি ছেড়ে, এবার আমরা যাব জঙ্গলে। হ্যাঁ, আমরা গেলাম জয়পুরের জঙ্গল হয়ে। জয়পুরের ঘন জঙ্গলের ভেতরটায় ঢুকে বেশ কিছু ছবি তুললাম, কিছু ভিডিও নিলাম। এরপর এগিয়ে চললাম বনলতা রিসর্টের দিকে। খুব নাম শুনেছি এই বনলতা রিসর্টের, তাই ঠিক করা হলো বনলতা রিসর্টে আজ আমরা লাঞ্চ করব। 1টা নাগাদ এসে পৌঁছলাম আমরা বনলতা রিসর্টে। জায়গাটা বেশ ভালো রকম করে ঘুরে ধীরে ধীরে গিয়ে বসলাম। খাবার খাওয়ার জায়গা দেখে, ভেতরটায় অনেক জায়গা এবং খাওয়া দাওয়া করার জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে। বাইরেও খাওয়া যায় প্রাকৃতিক পরিবেশে, আবার এসি রুম রয়েছে, তার মধ্যে বসেও খাওয়া যায়। তো আমরা সব কিছু ঘুরে দেখে ঠিক করলাম যে গরমের মধ্যে এসি রুমে বসেই লাঞ্চটা করব। তাই একটা কেবিনে আমরা ঢুকে পড়লাম 12 জন। 2টি গাড়িতে 10 জন যাত্রী এবং সঙ্গে আমাদের 2 জন গাড়ির চালক, সকলে মিলে একসঙ্গে দুপুরে লাঞ্চের জন্য ঢুকলাম। প্রথমে শরবত খেলাম, বিভিন্ন ধরনের শরবত বিভিন্ন জনে অর্ডার করলো। আমাদের এই 12 জনের মধ্যেই প্রত্যেকেই আলাদা আলাদা ধরনের শরবত অর্ডার করে খেলেন। শরবত খেতে খারাপ লাগেনি অবশ্য, তবে দুপুরের খাবারের যে অভিজ্ঞতা সেটা খুব একটা ভালো নয়। এই রিসর্টের যেরকম সুনাম সেই অনুযায়ী খাবার নয়, একেবারে খুব সাধারণ মানের খাবার দাবার। এই যে এখন দেখা যাচ্ছে ভিডিওতে, এইরকম বাইরে ব্যবস্থা আছে, বাইরে বসেও কেউ খাবার খেতে পারে। আবার বাঁদিকে একটু গিয়ে একটা জায়গা রয়েছে, সেখানে একটা
এসি ঘর করা হয়েছে, অনেকটা বড়, যেখানে অনেক মানুষজন বসে একসাথে লাঞ্চ করতে পারে। সেখানেই আমরা ঢুকছি এবং সেখানে গিয়েই লাঞ্চটা খেলাম। সবাই খাওয়া দাওয়ার পরে এখন ঘোড়ার গাড়িতে চড়বে বলে দাঁড়িয়ে আছে। একজন একজন মহারানীর মতো চলছে। এটা তো তিস্তামালা। হ্যাঁ হ্যাঁ, না এটা জানি না, এটা তিস্তামালা। এখানে এই রিসর্টের ভিতরে একটি ঘোড়ার গাড়ি রয়েছে। সেই ঘোড়ার গাড়িটি চড়ে সারা রিসর্টটিকে দেখা যায়। যদিও সাংঘাতিক বড় কিছু নয়, আমরা ভেবেছিলাম অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে এই বনলতা রিসর্ট, কিন্তু সেভাবে অনেকটা বড় কিছু নয়। তবে ওদের রেস্টুরেন্টে পাওয়া যায় এমু, কোয়েল ইত্যাদি পাখির মাংস, এবং সেই পাখিগুলোকে ওরা এখানেই পুষে থাকে। এছাড়াও রয়েছে ওদের বিভিন্ন পুকুর, পুকুরের মধ্যে যে মাছ আছে সেই মাছ রান্না করেই নাকি এরা পরিবেশন করে থাকেন, এমনটাই শোনা যায়। এছাড়াও জায়গাটিতে রয়েছে নানা রকম ফল ফুলের গাছ। সব মিলিয়ে মোটামুটি খারাপ লাগেনি জায়গাটি দেখতে ঘোরা করে। তবে সাংঘাতিক দৃষ্টিনন্দন সেটা বলতে পারলাম না। অনেক দিনের ইচ্ছে ছিল এই বনলতা রিসর্টে আসব। দীর্ঘদিন পর অবশেষে আজকে সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো, তাই বেশ ভালো লাগছে। এবার আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। পথে সন্ধ্যাবেলা আরেকটা জায়গায় নামলাম চা খেতে। জায়গাটি আরামবাগের কাছাকাছি ছিল। আমরা আসার সময় আরামবাগ হয়ে এসেছি, কারণ দূরত্ব অনেকটাই কম। আরামবাগের রাস্তাটা যদিও একটু খারাপ, তাহলেও সেই পথে ফেরার সময় এসেছি। যাওয়ার সময় অবশ্য অন্য রাস্তা দিয়ে গিয়েছি, আগেই বলেছি। দুদিনের ভ্রমণ কাহিনী শেষ হলো অবশেষে বালি ব্রিজের সামনে এসে। এখন শুধুই অপেক্ষা আবার এমন একটি ভ্রমণের জন্য।